হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আজকে যে ঘটনাটা বলবো সেটা একটা সত্যি ভৌতিক ঘটনা। সেটা আমাকে লিখে পাঠিয়েছেন নমিতা সরকার। তিনি তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি করুণ কাহিনী আমাদের সাথে শেয়ার করেছেন। তার বান্ধবীর নাম তিনি প্রকাশ করতে বারণ করেছেন, তাই আমি তার বান্ধবীর নাম করুণা বলেই গল্পটা শুরু করছি। তার আগে কয়েকটা কথা বলে নি। আড্ডা ও গল্পের জমজমাট চ্যানেলে আমি চন্দ্রিমা তোমাদের জন্য নানান ভৌতিক গল্প, ঘটনা, কবিতা নিয়ে হাজির হয়েছি। তাই এই গল্পগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করে দাও সবার সাথে। গল্পটার নাম ভুতুড়ে চাবি। এটা একটা সত্যি ভৌতিক ঘটনা। পুরুলিয়ার কাছে একটি গ্রামে এই ঘটনাটা ঘটেছিল। মানুষের মারা যাবার পরেও যে তার আত্মা প্রিয় মানুষকে টানে বা তাকে ছেড়ে যেতে পারে না, প্রিয় মানুষের টানে সে যে বারে বারে ফিরে আসে, প্রিয় মানুষকে কিছু বলতে চায়, সেই ঘটনাটাই আজকে আমি বলছি। দুই বন্ধু নীলেশ আর কৌস্তব ট্রেনে করে পুরুলিয়ায় যাচ্ছিল। তো যেতে যেতে বেশ রাত হয়ে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। পুরুলিয়ায় পৌঁছাবার আগেই ট্রেনটা হঠাৎ মাঝপথে থেমে যায়। ট্রেনে কিছু একটা প্রবলেম হয়েছিল তা তারা বুঝতে পারে। তো কি প্রবলেম সেটা দেখার জন্য কৌস্তব ট্রেন থেকে নেমে একটু দেখতে যায়। তখন দেখে যে সামনে বড় রকমের ত্রুটি ধরা পড়েছে, সারতে অনেকক্ষণ লাগবে। এবার কতক্ষণ যে সারতে লাগবে তার কোনো ঠিক নেই। অভিজ্ঞ লোকের অনুমান যে সকালের আগে কিছুই হচ্ছে না। এর একটাই অর্থ যে সারা রাত ট্রেনে বসেই থাকতে হবে। যারা কাছাকাছি যাওয়ার ছিল, যে প্যাসেঞ্জাররা কাছাকাছি যাবেন, তারা অনেকেই নেমে গেছেন, যার ফলে ট্রেনটা বেশ কিছুটা ফাঁকাও হয়ে যায়। আর কৌস্তব আর নীলেশদের কামরাটা তো বেশ ফাঁকা হয়ে যায়, কেউই নেই সেরকম। কৌস্তব আর নীলেশও খুব ফাঁপড়ে পড়ে যে কি হলো রে বাবা, কার মুখ দেখে সকালবেলা বেরিয়েছিলাম, এত বাজে কন্ডিশন, কি করেই বা পুরুলিয়া পৌঁছাবো, কতক্ষণে পৌঁছাবো, এ নিয়ে একটা উৎকণ্ঠা লেগেই থাকে। তো কৌস্তব বলে যে কি করা যায় বলতো। এমন সময় ওয়েদারটাও বাজে হয়ে যায়। আকাশে তখন ঘন কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো নীলেশ ওই মেঘলা আকাশ আর প্রায় অন্ধকার কামরার দিকে তাকিয়ে কৌস্তবকে বলল যে না, কোথাও যাওয়াটা ঠিক হবে না, আজকে ট্রেনেই মনে হচ্ছে সারা রাতটা কাটাতে হবে, কেননা জায়গাটা আমরা চিনি না ভালো করে। তো একটা কাজ কর, পরিবেশটা ভূতের গল্পের জন্য অত্যন্ত ভালো, তাছাড়া আমাদের সময় কাটানোরও তো প্রয়োজন, কাজেই পাল্লা দিয়ে চল, ভূতের গল্প বলা যাক। কৌস্তব হেসে বলল, আবার ভূতের কথা বলছিস? এই জন্যই তুই চড় খেয়েছিলি, জানিস তো? মনে আছে কার কাছ থেকে চড়টা খেয়েছিলি? তখন নীলেশ বলল, হ্যাঁ মনে নেই আবার, রাজেশ দার কাছ থেকে তো চড়টা খেয়েছিলাম। রাজেশ দা আসলে আবার টিচার, তাই ওনাকে দেখে আমি যখন ভূত ভূত বলে চেঁচিয়েছিলাম, তখন উনি একদম রেগে মেগে এসে আমাকে একটা চড় কষিয়ে দিয়েছিলেন। তো নীলেশকে পড়াতো রাজেশ দা, ও তখন ক্লাস 4-এ পড়ে আর রাজেশ দা 12-এ পড়ে। তো রাজেশ দা খুব ভালো সাঁতার কাটতো, ফুটবল খেলতো। পাশ করে রাজেশ দা আর পড়াশোনা করে না, এক্সট্রা কোয়ালিফিকেশন আর করে না, সে চাকরি নিয়ে বাইরে চলে যায়। তারপর থেকে কৌস্তব আর নীলেশের সাথে রাজেশ দার কোনো দেখা হয়নি। তো সেদিন ছিল কৃষ্ণপক্ষের রাত। সেদিন একটা ভূতের গল্প পড়ছিল নীলেশ। তো নীলেশ তখন ক্লাস 4-এ পড়ে, যার জন্য তার মাথায় সবসময় ঘুরছিল ভৌতিক কাহিনী। তো পড়তে পড়তে সন্ধে হয়ে যায়, আর হঠাৎ করে লোডশেডিং হয়ে যেতেই তখন নীলেশ খুব জোরে চেঁচিয়ে ওঠে। তখন ওর কাজের লোকটা বলে, লোডশেডিং হয়েছে, কিছু অসুবিধা নেই দাদাবাবু, তুমি পড়ো, আমি আছি। আর সেদিন নীলেশদের বাড়িটা একটু ফাঁকা ছিল, কেননা সবাই কীর্তন বা এরকম কিছু শুনতে তারা বেরিয়েছিল। তো এমন সময় অন্ধকারে একটা ছায়ামূর্তি নীলেশ দেখতে পায়, বাইরে দাঁড়িয়ে আছে। তখন নীলেশ ভূত ভূত বলে চেঁচায়। তখন
তাড়াতাড়ি করে ছুটে এসে রাজেশ দা ওকে একটা চড় মারে, বলে আমি তোকে পড়াতে এসেছি আর আমি কিনা ভূত, তুই আমাকে দেখতে পাচ্ছিস না, আমাকে ভূত ভাবছিস। যাই হোক, এরকমই রাজেশ দা বেশ ডাকাবুকোই ছিল আর খুব রাগী স্বভাবেরও ছিল। তখন নীলেশ কৌস্তবকে বলে, তুই তো রাজেশদার কাছে, তুইও তো পড়েছিস। তখন কৌস্তব বললো, হ্যাঁ আমিও রাজেশদার কাছে বাড়িতে পড়তে যেতাম। হ্যাঁ, রাজেশদাকে আমরা খুব ভালোবাসতাম, খুব ভালো মানুষ ছিল। কিন্তু কি যে হলো রাজেশদার, সেই পাশ করার পর থেকে আর তার সাথে কোনো দেখা সাক্ষাৎই নেই। তো এরকম ভাবে ওরা দুজনে কথাবার্তা বলছে, টাইম পাস করছে। গাড়ি তো যথারীতি থেমে আছে, এগোচ্ছেও না, কিছুই না। এমন সময় হঠাৎ ওরা দেখলো যে ওরা যে কামরাটায় আছে সেই কামরাটাতে একটা লোক উঠলো। ভদ্রলোক কোনো দিকে না তাকিয়ে একটা খালি সিটে বসে পড়েন, তার গায়ে রেনকোট আর কান ঢাকা টুপি। তো ওরা ভাবলো, বাবা এই থেমে যাওয়া ট্রেনটায় আবার কে এসে উঠে বসলো, ইনি কি জানেন না যে ট্রেনটা আর যাবে না এখন, ট্রেনটা সামনে কোনো লাইনের প্রবলেম হয়েছে, সেই জন্য ট্রেনটা আটকে গেছে। যাই হোক, ওরা কোনো কথা বলেনি। তো টুপিটা খোলার পরে ওরা দেখতে পেলো, আরে এই যে রাজেশ দা, যার কথা এতক্ষণ হচ্ছিল। ওরা খুবই আশ্চর্য হয়ে গেছে, দুজনের সমস্যারে বলছে, রাজেশ দা তুমি? তখন হঠাৎ রাজেশ দা খুব গম্ভীর স্বরে বলল, আমি, অনেক সময় টেলিপ্যাথি হয় জানিস তো। তখন কৌস্তব বলল, তোমার কথাই তো হচ্ছিল, তুমি এসে হাজির। কৌস্তবের একটু সন্দেহ হলো যে কি ব্যাপার রে বাবা, রাজেশ দা বলতে বলতেই রাজেশ দা এসে হাজির আবার হয় নাকি। যাই হোক, রাজেশ দা তখন ওদেরকে জিজ্ঞাসা করলো যে তোরা যাচ্ছিস কোথায়। তখন ওরা বললো যে আমরা পুরুলিয়া যাচ্ছি একটা পরীক্ষা দিতে, কিন্তু দেখো না সবাই বলছে কালকের আগে ট্রেন আর চলবে না, তাহলে তো খুব মুশকিল। তখন রাজেশ দা বললো যে হ্যাঁ ঠিকই শুনেছিস, কাল দুপুরের আগে ট্রেন তো ছাড়বে না। তো রাজেশ দা বললো, তোদের দেখেই তো আমি এই কামরায় উঠে এলাম। ঠিক আছে, এক কাজ কর, আর এখানে বসে থাকিস না, অন্ধকারের মধ্যে ট্রেনে দে আমার বাড়ি চল, ওখানে গিয়ে আজ রাতটা কাটিয়ে নিবি, কালকে সকালে কিছু একটা ব্যবস্থা করে তোরা চলে যাবি পুরুলিয়া, আমি ব্যবস্থা করে দেবো। তখন ওরা ভাবলো, হ্যাঁ কথাটা তো মন্দ নয়, তো ঠিক আছে চলো রাজেশ দা বলে। এইভাবে রাজেশ দা ট্রেন থেকে নামলো আর নীলেশ আর কৌস্তব দুজনে ওর পিছন পিছন নামলো। তা একটা সরু রাস্তা ধরে ওরা সামনের দিকে এগিয়ে গেল, একটা হালকা জঙ্গলের ভেতর দিয়ে। তো রাজেশ দা চলছে, ওরা ওর পিছন পিছন চলছে, কিন্তু রাজেশ দা রাস্তা দিয়ে যেতে যেতে ওদের সাথে কোনো কথা বললো না, প্রায় দ্রুত পদে হেঁটে যাচ্ছে। তখন ওরাও, নীলেশ আর কৌস্তব রাজেশ দার পিছন নিচ্ছে, কারণ ওরা জানে যে রাজেশ দা পড়াশোনায় তো খুব ভালো ছিলই, প্লাস রাজেশ দা খুব ভালো সাঁতার কাটতো, ফুটবল খেলতো, যার ফলে রাজেশ দা খুব অ্যাক্টিভ। ঠিক আছে, ওরাও আর কোনো কথা বলছে না, রাজেশ দার পিছন পিছন প্রায় দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো যেতে যেতে হঠাৎ একটা আলোর নিচে দাঁড়িয়ে পড়লো রাজেশ দা। গোটা দিনে পাথর পড়েছিল, প্রায় অনেকটাই ওরা চলে এসছে, জায়গাটা কিছুটা অন্ধকারও আছে। সে পাথরের উপরে রাজেশ দা বলল, চল এখানে বসা যাক। তো ওরা তো একটু আশ্চর্য হলো, নীলেশ আর কৌস্তব দুজনেই বললো, এইখানে? তুমি যে বলে তোমার বাড়ি, বললো দাঁড়া না, একটু পথশ্রমে একটু ক্লান্ত হয়ে পড়েছি, একটু বস, একটু কথাবার্তা বলি, তারপর আবার যাচ্ছি। তো ওরা বসলো, পাশ দিয়ে একটা সুন্দর নদী বয়ে গেছে, নদীর হালকা হাওয়া দিচ্ছে। তো ওরা বসেছে। রাজেশ দা বললো যে জানিস তো, আমি পাশ করলাম, তারপরেই আমার দিদির যে হাজবেন্ড, আমার একমাত্র দিদি, তোরা তো তাকে চিনিসই, তো তার নাম আমি এখানে করুণা বলছি, কারণ তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। যাই হোক, তো আমার দিদি করুণা আর তার ছেলে রতন, কিন্তু দিদির হাজবেন্ড মারা যায় একটা দুর্ঘটনায়, যার ফলে দিদির সংসারে অভাব অনটন, আমি আর সে কষ্ট দেখতে পারি না দিদির। তাই আমি চাকরি বাকরি নিয়ে আর পড়াশোনা করলাম না, আমি চাকরি বাকরি নিয়ে একটা কন্ট্রাক্টরির কাজ করলাম, এখানেই আমি কাজ করি, আর যা দু পয়সা আয় হয়, আয় কিছু কম হয় না, ভালোই হয়, তো আমি সেই দিয়ে আমার দিদি সংসার চালাই, আমিও আর বিয়ে থা করিনি। তখন ওরা বললো, হ্যাঁ বড়ই প্যাথেটিক। তো এখন রতন কোন ক্লাসে পড়ে? বললো, রতন তো এখন ক্লাস 8-এ পড়ে, ভেবেছিলাম ওকে ইঞ্জিনিয়ারিংটা পড়াবো। তখন কৌস্তব হঠাৎ করে বলে, ভেবেছিলাম মানে? রতন কি পড়তে ইচ্ছুক নয় ইঞ্জিনিয়ারিং? তখন রাজেশ দা বলে, কৌস্তব
তুই বেশ ভালোই আছিস, আগেরই মতন। সাদিকে আর তোকে গোয়েন্দা কৌস্তব বলতাম, তুই কি গোয়েন্দা গল্পগুলো এখনো পড়ছিস? তখন কৌস্তব বলে, না না, ছোটবেলাকার অভ্যেস ছিল গোয়েন্দা গল্প পড়ার। গোয়েন্দা টোয়েন্দা কিছু না, আমি এখন পড়াশোনাই করছি, চাকরির খোঁজ করছি। যাই হোক, রাজেশ দা আবার শুরু করে কথা বলতে। রাজেশ দাকে ওদের একটু গম্ভীর লাগে, জানি না কেন রাজেশ দাকে একটু গম্ভীর লাগে। তো রাজেশ দা বলল, আসলে একটা কথা, খুব জরুরি কথা তোদেরকে বলবো বলে এখানে নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে, বা তোদেরকে আমার বাড়ি নিয়ে যেতে চাইছি, তার কারণ হচ্ছে যে আমার দিদি খুব গরিব, আমি ওদের একমাত্র ভরসা। তো জামাইবাবু মারা যাওয়ার পরে দিদি অবলম্বন হচ্ছে আমি। তো এমন একজন আমার প্রয়োজন ছিল তোদের মতন, যে আমার দিদিকে চেনে, দিদির ছেলে রতনকে চেনে, আর আমাকেও চেনে, আর দিদিও তোদেরকে খুব ভালো করেই চেনে, কারণ তোরা আমার পাড়াতেই থাকতিস। তখন ওরা বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমার দিদিকে আমার মনে আছে, বলো কি বলবে। তো তখন হঠাৎ করে রাজেশ দা বলল যে, দাঁড়া বলছি, কিন্তু তার আগে একটা কাজ করতো। কৌস্তব, তোর কাছে পেন আছে? তোর তো গোয়েন্দাগিরি করতে খুব ভালো লাগে, তো কাগজ পেন আছে? তখন কৌস্তব বলে, হ্যাঁ আছে তো, দাঁড়াও বার করছি। তো কৌস্তব বার করলো, তখন বললো যে, আমি বলছি একটা কথা, ডিকটেশন দিচ্ছি, তুই লিখতো। তখন কৌস্তব বললো, এখানে এখানে লিখবো? কৌস্তব খুব অবাক হলো, নীলেশও খুব অবাক হলো, বললো, আরে বাড়িতে, মনে মনে ভাবছে কৌস্তব বাড়িতে নিয়ে যাবে বললো, আর এখানে বসে এখন ডিকটেশন দিচ্ছে এই অন্ধকারের মধ্যে। বললো, আচ্ছা ঠিক আছে। তো আগেই বলেছি, একটা রাস্তার আলো ছিল, সেখান থেকে অল্প হালকা আলো আসছিল, তো সেই হালকা আলোতেই ও লিখতে শুরু করলো, আর রাজেশ দা বলতে শুরু করলো। রাজেশ দা বলছে আর ও লিখে যাচ্ছে কৌস্তব। তো বর্দি, আমার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক তোমার ছেলে। আমার উইলটা আছে, আমার যে স্টিলের আলমারিটা আছে আমার ঘরে লাল রঙের, তার নিচে, সেই আলমারির নিচে একটা লকার আছে। সেই লকারে আমার উইল, আমার ইন্স্যুরেন্সের কাগজপত্র, আরো কিছু টাকা পয়সা আছে। ওইটা অনেকেই জানে না যে আলমারিটার নিচে একটা লকার আছে, ওটা একটা হিডেন লকার। তো সেই স্টিলের আলমারির নিচে যে লকারটা আছে, সেই লকারের যে চাবিটা, সেই চাবি আমার ড্রয়ারে থাকতো। কিন্তু সেদিন ভুল করে আমার রেনকোটের পকেটে চাবিটা নিয়ে বেরিয়েছিলাম, ঠিক আছে? তাই চাবিটা তুমি, আমি না দিলে পাবে না, আর তুমি লকারের কথাও জানতে না। চাবিটাও আমি এই চিঠিটার সাথেই দিচ্ছি, যাতে তোমার আর কোনো অসুবিধা হবে না। আর তখন ও বলল যে, শেষে লিখে দে রাজেশ দাস। তখন ওর নামে সইটাও করে দিল রাজেশ দাস। তখন কৌস্তবকে বলল আর নীলেশকে বলল রাজেশ দা, যে একটা কাজ করবি, এই রেনকোটের পকেটে চাবিটা রেখে দিচ্ছি, তোরা এই রেনকোটটা আমার দিদিকে দিয়ে দিবি। তখন ওরা বলল যে, তোমার বাড়িটা কোথায়? বললো, ওই যে দেখ সামনেই, এই দুটো বাড়ি ছেড়ে যে 3 নম্বর বাড়িটা আছে গোলাপি রঙের, সেই 3 নম্বর বাড়িটাই আমার। তখন ওরা দেখলো যে হ্যাঁ, দূরে একটা গোলাপি রঙের বাড়ি দেখা যাচ্ছে, আর বাড়িটা খুব সুন্দর দেখতে। একতলা বাড়ি হলে কি হবে, চারদিকে বাগান, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দারুণ পরিবেশ। তখন ওরা বললো যে, তুমি বাড়িতে নিয়ে যাবে না, তুমি কোথায় যাচ্ছ? বললো, রাজেশ দা বললো, আমার তো একটা কাজ আছে রে, আমাকে এখনই চলে যেতে হবে। তো রেনকোটটাও পাথরের ওপর রেখে রাজেশ দা উঠে দাঁড়িয়ে পড়লো আর চলে যেতে শুরু করলো। বললো যে, তোরা আমার এই উপকারটা করে দিস, আমার দিদিকে এই চিঠিটা রেনকোটটা অবশ্যই দিয়ে দিবি। বলে খুব হন্তদন্ত হয়ে রাজেশ দা চলে গেল, আর ওদেরকে কোনো কথা বলার সুযোগই দিল না। তো এরকম পরিস্থিতিতে নীলেশ আর কৌস্তব কি করবে বুঝতে পারছি না, কিন্তু দায়িত্ব যখন একটা দিয়েছে রাজেশ দা, পালন তো করতেই হবে। তখন ওরা চেঁচালো, কৌস্তব চেঁচালো, রাজেশ দা তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু আমরা ওয়েট করব, তুমি এলেই খাওয়া দাওয়া হবে। তখন ওরা অগত্যা আর কি করবে, রেনকোটটা তুলে নিয়ে চলে গেল। দুটো বাড়ি ছেড়ে যখন 3 নম্বর বাড়িতে ওরা পৌঁছালো, গোলাপি রঙের বাড়িটা, ওরা ডোরবেলটা বাজালো। ডোরবেল বাজাতে একটু অল্পক্ষণ সময় লাগলো, তারপরে একজন এসে দরজা খুললেন। তখন ওরা করুণাদিকে চিনতে পারলো, ইনি রাজেশদার দিদি। কিন্তু করুণাদির অবস্থা খুব বিধ্বস্ত, যেন মনে হচ্ছে একটা ঝড় বয়ে গেছে করুণাদির ওপর দিয়ে। আর করুণাদির পিছনে এসে
তার ছেলে রতন দাঁড়ালো, যে ক্লাস 8-এ পড়ে। তারও পিছনে দুজন মহিলা দাঁড়ালো, যারা সম্ভবত ওনার প্রতিবেশী হবেন। তো মহিলাদেরও কাঁদো কাঁদো মুখ, বুঝতে পারলো না, একটা শোকের ছায়া চারদিকে। তো ওরা বুঝতে পারলো না, বললো দিদি চিনতে পারছো? নীলেশ বললো আমি নীলেশ, আর কৌস্তব বললো আমি কৌস্তব। দিদি চিনতে পারছো? তুমি করুণাদি তো, রাজেশদার দিদি তো। হঠাৎ ওদের দেখে তো করুণাদি আশ্চর্য, মাথায় আকাশ ভেঙে পড়লো যে তোমরা এখন, কি ব্যাপার? আচ্ছা আচ্ছা ভাই, ভেতরে এসো। তখন ওরা বললো যে হ্যাঁ আমরা এখন, আমাদেরকে রাজেশদাই নিয়ে এলো, দেখো না। আর আমাদেরকে এনেই রাজেশদা বললো যে তোরা বাড়ি চলে যা, আমি একটু পরে আসছি। তখন করুণাদি বলছে যে অসম্ভব ব্যাপার। তখন কৌস্তব বলছে কোনটা অসম্ভব? রাজেশদার ফিরে আসাটা, নাকি রাজেশদার আমাদেরকে এখানে নিয়ে আসাটা? বলছে দুটোই অসম্ভব ভাই। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘরের ভেতরে এসো, ঘরের ভেতরে এসো বলে করুণাদি, রতন, ওরা সবাই মিলে ওদেরকে বসালো। তখন নীলেশ আর কৌস্তব বললো কি বলছো, এই দেখো এই চিঠিটা দেখো। বলে ওদেরকে যে চিঠিটা লিখতে বলেছিল, কৌস্তব নিজের হাতে যে চিঠিটা লিখেছিল রাজেশদা, সেটা বার করেছে যখন, বলে এই দেখো এই চিঠিটা তোমাকে দিতে বলেছে রাজেশদা, আর বলছে এক্ষুনি রাজেশদা ফিরে আসবে। তো যখন চিঠিটা বার করেছে, কৌস্তবের নিজের হাতের লেখার বদলে সেটা পরিণত হয়েছে রাজেশদার হাতের লেখায়। আর সেটা যখন ও মেলে ধরেছে দিদির কাছে, দিদি তো দেখে দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে দিদির। আর বলল যে আচ্ছা দাঁড়াও, এই রেনকোটটাও দেখো। তখন রতন বলছে যে আরে এটা তো সত্যি সত্যি মামারই রেনকোট, তোমরা কোত্থেকে পেলে? বললো আরে রাজেশদাই তো দিল, বললো রেনকোটের ভেতরে একটা চাবি আছে। তখন নেড়ে চেড়ে রতন দেখে বলছে হ্যাঁ এটা তো মামার রেনকোট, এখানে একটা ফুটো ছিল, সে একটা ছোট্ট ইঁদুর এখানে ফুটো করে দিয়েছিল, সেই ফুটোটা পর্যন্ত আছে। আরে এটা তো মামার রেনকোট, তোমরা কি করে পেলে? সব ঘটনাটা আমাদের খুলে বলো, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কৌস্তবরাও কিছুই বুঝতে পারছে না, বলছে আচ্ছা শোনো। বলে কৌস্তব পুরো ঘটনাটা বিবরণ দিল। বলল যে এরকম চিঠিটা তো আমারই হাতের লেখা, আমি লিখেছিলাম, কিন্তু এখন পরিণত হয়ে গেছে রাজেশদার হাতের লেখা, এবং নিচে যে সইটা আছে সেটাও রাজেশদার। আর চিঠির পকেটের ভেতরে যে চাবিটা ছিল, সেই চাবিটা দিয়ে লকারটা খুলে দেখা গেল যে হ্যাঁ একদম সত্যি কথা, লকারের ভেতরে কিছু টাকাপত্র, ইন্স্যুরেন্সের কাগজপত্র এবং একটা উইল ছিল রতনের নামে, যেটার ফলে রতনের আর কোনো ফিউচারে অসুবিধা হবে না, ওর ভালোভাবে পড়াশোনাটা হয়ে যাবে, ও দাঁড়াতে পারবে। তখন বলল, করুণাদি বলল, করুণাদি তো কান্নায় খুব ভেঙে পড়েছে। তখন করুণাদি যাই হোক সামলে বলল যে আসলে 7 দিন আগে রাজেশদা মারা গেছে। তখন এই কথা শুনেই তো নীলেশ আর কৌস্তবের পুরো হাড় হিম হয়ে গেল। বললো হ্যাঁ 7 দিন আগে রাজেশ মারা গেছে। তো চলন্ত ট্রেন থেকে ও কোনোভাবে পড়ে যায়, যার ফলে খুব আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে নিয়ে গেছিলাম, কিন্তু বেশ কিছুক্ষণ পরে ও মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে ও যখন আমাদের সাথে দেখা করে, ও নানান রকম ভাবে বোঝাতে চায় কিছু একটা, রতন রতন আমার রতন, তারপরে বলে উইল আমার রেনকোট, উইল আমার রেনকোট, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। চাবি চাবিও দুবার বলেছিল, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। আমরা বলি ভাই তুই সুস্থ হয়ে যা, তারপরে তুই যা করার করিস, কিন্তু ও আর সুস্থ হয় না, ও মারা যায়। আর রতন বলে যে এই রেনকোটটা কিন্তু মামার সাথে পাওয়া যায়নি, কিন্তু রেনকোটটাও নিয়ে বেরিয়েছিল, রেনকোটটা গায়ে দিয়েই বেরিয়েছিল, কিন্তু রেনকোটটাও অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে রেনকোটটা উধাও হয়ে যায়, রেনকোট আর পাওয়া যায় না। তাই জন্যই করুণাদি বলে যে ভাই তুই মরে গিয়েও আমাদের জন্য শান্তি পাচ্ছিস না, বারে বারে ফিরে ফিরে আসছিস আমাদেরকে বোঝাতে, আমাদেরকে এই চাবিটা দিতে। বলে কান্নায় ভেঙে পড়ে। নীলেশ আর কৌস্তব বুঝতে পারে না যে ওরা কি করবে, এরকমও কি সম্ভব? এটা অসম্ভব ঘটনা ওদের সাথে ঘটে যায়। কৌস্তব গোয়েন্দাগিরির, মানে এটা গোয়েন্দার গল্পের থেকেও অনেক উপরে, এটাও ভাবতেই পারে না। তো যাই হোক, ওরা খুব নিজেদেরকে আহ মানে খুব আশীর্বাদ প্রাপ্ত ভাবে যে রাজেশদা ওদেরকেই বেছে নিয়েছে এত ভালো কাজ করার জন্য, নাহলে সংসারটা ভেসে যেত। যাই হোক, এখানে গল্পটা শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই আমাকে জানিও। আর এই রকম আরো নিত্য নতুন ঘটনা তোমরা আমাদেরকে লিখে পাঠাতে পারো আমার ইমেলে, যার ফলে তোমাদের গল্পটাও আমি শোনাতে পারবো। আর আড্ডা ও গল্পে জমজমাট চ্যানেলটাকে অবশ্যই কিন্তু
সাবস্ক্রাইব করে নেবে এরকম আরো সুন্দর সুন্দর ঘটনা পেতে। তো বাই বাই বন্ধুরা, শুনতে থাকো, সঙ্গে থাকো। নমস্কার।